A very warm good evening to one and all present here. I'm once again back with my class to represent it and try to create it productive for each and everyone who is watching out there my class. আজকে আমরা শুরু করতে চলেছি কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ফর স্ট্যান্ডার্ড 10 সিবিএসই বায়োলজি ইন অ্যানিমালস। কিন্তু অ্যানিমালসে যাওয়ার আগে আমরা কুইকলি একটু রিক্যাপ করে নেব যে কিভাবে অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস দুজনের ক্ষেত্রেই কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভাল। কি তাই তো? তাহলে পিকচারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমালের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অর্গানসের ছবি, তাই তো? তাহলে সেখান থেকে আমরা রিকল করতে পারবো যে কীভাবে এইটা থ্রু আউট আমাদের সার্ভাইভালে হেল্প করবে। সো বিফোর আই প্রসিড অ্যান্ড বিফোর আই স্টার্ট, I would quickly like to emphasize on few points which are very important to take a note for each and every student who is listening out there my voice. তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা আমার ক্লাসটাকে দেখছো বা যাদের মনে হচ্ছে যে ক্লাসটা প্রোডাক্টিভ এনাফ, তারা কিন্তু এই যে নোটসগুলো স্লাইডে দেখতে পাচ্ছ, সেই নোটসগুলোকে কিন্তু অবশ্যই পেন ডাউন করবে। তোমরা কিন্তু ক্লাস করতে করতে রানিং নোটস নিতে পারো, বা কারুর যদি মনে হয় যে আমরা একবার পুরোটা একটা সিনপসিস হিসেবে শুনে নেব আর পরে সেটাকে পজ করে করে আবার লিখব, সেটাও করতে পারো। কিন্তু যদি আমরা নোটসগুলোকে না লিখি, শুধু আমরা শুনে এই জিনিসটার কিন্তু রিফ্লেকশন আমরা পরীক্ষার হলে করতে পারবো না, ঠিক আছে? এটা যতই মনে হোক না কেন যে আমার কাছে কনসেপ্টগুলো খুব ক্লিয়ার, কিন্তু কি প্যাটার্নে আমরা আনসার্স লিখবো বোর্ড এক্সামিনেশনে, আমি কিন্তু সেটার জন্যও একটা পার্টিকুলার আলাদা প্রেজেন্টেশন নিয়ে আসবো উইথ ডিফারেন্ট ফর্মস অফ কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স, starting from MCQ ending up with long answer type and case based, যে কিভাবে আমাদেরকে আনসার্স লিখতে হয়। কিন্তু তার আগে একটা কথা বলি, এনসিইআরটিতে যারা পড়তে শুরু করেছো, তোমরা দেখবে এনসিইআরটিতে প্রথমে অ্যানিমালের এমফেসিসটা দিয়েছে, মুভিং অন আফটার দ্যাট টু দ্য প্লান্টস এরিয়া। আমি শুধুমাত্র ওই যে কনস্ট্রাকশনটা আছে, ওই কনস্ট্রাকশনটাকে জাস্ট সোয়াইপ করেছি, কারণ প্লান্টসটা অনেক কম্প্যারেটিভলি ইজি অ্যান্ড মেমোরাইজ করাটাও খুব ডিফিকাল্ট নয় কম্পেয়ার টু অ্যানিমালস। অলরাইট, আদার দেন দ্যাট it is just the same. There is only certain addition, alteration and modification for the purpose and sake of making you all understand all the facts and coordinating them together. ঠিক আছে, এইটুকুনি বলার ছিল। So quickly let us recall what we have studied in the previous two classes. যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তারা কিন্তু আগের দুটো ক্লাসেস অবশ্যই দেখে নেবে, তবেই কিন্তু তোমরা ওটার সাথে আমি যেটাকে ইন্টারলিঙ্ক করাচ্ছি সেই লিঙ্কটাকে কিন্তু ভালো করে ক্যাপচার করতে পারবে, ঠিক আছে? তাহলে our first question is on the screen. It is talking about why is control and coordination system necessary in organisms. So before we proceed with organisms, do you all remember we had a conversation about two most important terminologies before starting the chapter? কি তাই তো? সেটা কি ছিল? একটা ছিল হচ্ছে স্টিমুলাস। আমরা বলতে পারি স্টিমুলাস যদি আমি কনসিডার করি অ্যাজ ইন্টারনাল বা এক্সটার্নাল, যেটাই নাও না কেন, আমি যদি এক্সটার্নাল স্টিমুলাস হিসেবে লাইট নিই, তাহলে আমি কিন্তু সেই লাইটটার জন্য কোনো পার্টিকুলার রেসপন্স অবশ্যই পাবো, তাই না? সেই রেসপন্সটা আমি প্ল্যান্টসের ক্ষেত্রেও পাবো, সেই রেসপন্সটা আমি কিন্তু অ্যানিমালসের ক্ষেত্রেও পাবো। কিভাবে? লাইটটা যদি আমি স্টিমুলাস হিসেবে কনসিডার করি ফর প্লান্টস,
তাহলে আমরা দেখেছি যে প্লান্টসের ক্ষেত্রে যখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমরা দুটো এক্সাম্পল দেখেছি। একটা দেখেছি পজিটিভ ফটোট্রপিজম অ্যান্ড একটা দেখেছি নেগেটিভ ফটোট্রপিজম, টুয়ার্ডস দ্য লাইট অ্যান্ড অ্যাওয়ে ফ্রম লাইট। Similarly, if I focus on the same stimulus, light, but if I take now, instead of plants, humans, and I say that if a very common example of vehicle which is coming from a long distance and the light is getting penetrated to your eye, all right, it is very much obvious that we blink our eye in a fraction of seconds, isn't it? So we also respond back towards the light. সেটা কতটা সময় নিয়ে আমরা ব্লিঙ্ক করেছি, সেটা ভলেন্টারি মানে সেটা নিজে থেকে হলো না আমরা ফোর্সফুলি করলাম, এই সবকটা জিনিস কিন্তু আমরা এখানে কভার করব। সেটাতে যাওয়ার আগে তাহলে আমরা দেখে নিই যে রিক্যাপের কথা আমি বলছিলাম। রেসপন্ডিং টু স্টিমুলাই মানে অর্গ্যানিজমসও কিন্তু ইন্টারনাল বা এক্সটার্নাল স্টিমুলাস যেগুলো লাইট, হিট বা ডেঞ্জার এগুলোকে কিন্তু রেসপন্ড ব্যাক করবে। সেকেন্ড পয়েন্ট, মেনটেনিং হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস বলতে ব্যালেন্স। কিছু এক্সাম্পলস নিয়েছি আমরা, ইন্টারনাল এক্সাম্পলস যেমন আমরা বলতে পারি আমাদের বডি টেম্পারেচার, তাই তো? আর সেখান থেকেই আমরা আরও এক্সাম্পলস নিয়েছি, যেমন ফর এক্সাম্পল আমরা নিয়েছি ওয়াটার ব্যালেন্স অ্যান্ড পিএইচ। তার মানে কি, অনেক সময় দেখবে আমরা এটা কমনলি বলে থাকি আজকে প্রচণ্ড গরম ছিল, ইট ওয়াজ টু ভেরি হিউমিড, সো উই হ্যাভ গট ডিহাইড্রেটেড অ্যান্ড the body is having scarcity of water. যতটা ইনপুট করেছিলাম ওয়াটার কন্টেন্টের তার থেকে হয়তো অনেক বেশি আউটপুট হয়ে গেছে। তাহলে ওয়াটার ব্যালেন্সে যদি ইমব্যালেন্স আসে বা ধরে নাও পিএইচ লেভেলে যদি চেঞ্জেস দেখতে পাই, সেইগুলোকেও কিন্তু মেনটেন করে কোন ফেনোমেনা? কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। কীভাবে করে সেটা আমরা দেখব। সিমিলারলি যদি আমি বলি হারমোনাইজেশন, হারমোনাইজেশন মানেও কিন্তু টু ওয়ার্ক ডিফারেন্ট অর্গানস ইন আ কন্ডিশন অফ অর্গান সিস্টেম প্রপারলি, সেটাকেই হারমোনি বলছি। যেমন ফর এক্সাম্পল এখানে দেখেছি হার্ট, লাংস, মাসেলস। মানে কি, যদি আমরা কনসিডার করি হার্ট তাহলে আমরা জানি, তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, হার্ট ইজ কানেক্টেড টু ইয়োর ব্রেন অ্যান্ড দ্য ব্রেন ইজ গিভিং or rather it is transmitting the messages through the help of a nerve or a neuron and the response is getting given by the human. All right. So similarly, if I tell like this that your brain and heart is simultaneously working for your pumping action and for your circulation of the blood throughout the body, তাই তো? তার মানে কি, তার মানে আমরা একটু কুইকলি আরেকবার রিকল করে নিই। আমরা জানি যে সিমিলার সেলস who perform similar functions were considered as tissues, and those tissues combined together, those similar tissues combined together to form organ which have framed together to form organ system and ultimately the organism about which we are talking about, তাই তো? তাহলে আমরা দেখে নিই with the help of the next slide যে কি করে এখানে যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটা হচ্ছে সেইটা কোয়েশ্চেন ফর্মে, হাউ ইট ওয়ার্কস।
তাই তো? So it works with the help of two mechanisms. One is nervous system, which we are going to concentrate in the next part of our class, and we are going to concentrate today on the second part over here, which is endocrine system. তাহলে হিউম্যানসদের ক্ষেত্রে মেসেজেস ট্রান্সমিট করা অ্যান্ড সেটার জন্য রেসপন্স প্রোভাইড করা, এই যে ব্যাপারটা, এটা দুটো সিস্টেমে কন্ট্রোলড হচ্ছে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। কারোর মনে হতেই পারে যে কেন এরকম। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে পিকচারে দেখতেই পাচ্ছ কমিউনিকেশনটা হয় অনেক ফাস্ট, কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমের জন্য কমিউনিকেশনটা হয় স্লোলি অ্যান্ড স্টেডিলি। বাট কেন এরকম? নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব যে মেসেজেসগুলো ট্রান্সমিট হচ্ছে থ্রু ইলেকট্রিক্যাল ইম্পালসেস। কিছু ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করে। কি করে করে অ্যান্ড সেটার জন্য কিভাবে রেসপন্স পায়, সেগুলো আমরা নেক্সট পার্টে দেখব। তাহলে এন্ডোক্রাইন সিস্টেম কিভাবে কাজ করে? না কিছু কেমিক্যাল মেসেজেস প্রোভাইড করে উইথ দ্য হেল্প অফ হরমোনস ফর সার্ভাইভাল অফ ডিফারেন্ট লাইফ প্রসেসেস, ফর সার্ভাইভাল অফ দ্য অর্গানিজম। তাহলে এই ফ্লো চার্ট যেটা দেওয়া আছে, সেই ফ্লো চার্টে দেখাচ্ছে যে যদি আমরা কনসিডার করি একটা পার্টিকুলার স্টিমুলাস, সেই স্টিমুলাসটা ইন্টারনালও হতে পারে, সেই স্টিমুলাসটা কিন্তু এক্সটার্নালও হতে পারে। ঠিক আছে? যেটাই কনসিডার করি না কেন, ফার্স্ট লেফট হ্যান্ড সাইডে তোমরা যদি এই দিকটাতে কনসেন্ট্রেট করো, তাহলে দেখো এটা বলেছে যে আমাদের ব্রেন যদি স্টিমুলাসটা ইলেকট্রিক্যাল ইম্পালস ফর্মে পায়, রিসেপ্টার্সরা যদি পায়, রিসেপ্টার্স কারা? না আমাদের 5টা সেন্স অর্গানস আছে, তারা মেসেজেসগুলোকে রিসিভ করে অ্যান্ড তারা থ্রু ডিফারেন্ট সিগন্যালস ডিফারেন্ট এফেক্টার্স বা মাসেলসের কাছে পৌঁছে দেয়, অনেক সময় গ্ল্যান্ডের কাছেও পৌঁছে দেয়, যেমন এন্ডোক্রিন সিস্টেমে দেখব। তাহলে এখানে যেমন দেখিয়েছে যে মেসেজটা ধরে নাও ব্রেনে গেল ওর স্পাইনাল কর্ডে গেল। কেন? সবসময় যে প্রত্যেকটা সার্কামস্ট্যান্স বা সিচুয়েশনে ব্রেন অবধি ইনফরমেশনটা রিচ করবে, ইট ইজ নট লাইক দ্যাট। ইট ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য সার্কামস্ট্যান্স। ওকে? স্পাইনাল কর্ড থেকেও ডিফারেন্ট ডিসিশনস নেওয়া হয়, ব্রেন থেকেও ডিফারেন্ট ডিসিশনস নেওয়া হয়। তো তার যে ইমিডিয়েট অ্যান্ড কুইক রেসপন্স শো করব, সেটার মাধ্যমেই আমরা কিন্তু ফার্স্ট পয়েন্টটাকে আরেকবার রিভাইজ করলাম যে ইফ দের ইজ আ স্টিমুলাস, it is a mandate that there will be response for that, which is considered as maintaining balance or maintaining homeostasis and ensure survival. Similarly, now if I take the other type, which is endocrine system and its regulation, তাহলে বলছে স্টিমুলাসটা যদি ধরে নাও আমাদের লাংসে এসে ডিটেক্টেড হলো, রিসিভ হলো, সেখান থেকে হতে পারে আমরা দেখতে পারি যে ডিরেক্টলি সেটা ব্লাড স্ট্রিমে কী করে মিক্স হয়ে যাচ্ছে অ্যান্ড সেখান থেকে কী করে সার্কুলেটেড হচ্ছে, টার্গেট অর্গানসে কী করে পৌঁছে যাচ্ছে। So it is very obvious this is a long-term response, so it will take time, whereas when it is working with the help of nervous system, it will be very quick and it will be very fast. Clear? Moving on to the next one. So let us focus now. In animals, the control and coordination of the body function is brought about by endocrine gland, which is also called as hormonal system and nervous system. তাই তো? তাহলে endocrine system-এ কি বলছে? Endocrine glands secrete hormones into the bloodstream.
তাহলে why it is so important to remember that the endocrine glands secrete certain hormones which directly mixes with the bloodstream or gets channelized in the bloodstream. So let us quickly understand the term and the terminology, that what is a gland and how is endocrine gland different from exocrine gland. These are some of the endocrine glands which we are going to study today, which is included in your syllabus. Okay? তাহলে এখানে একটা টার্ম পেলাম, endocrine glands are ductless glands, মানে পাইপ টাইপ যেরকম আমরা আগের চ্যাপ্টারে করেছি লাইফ প্রসেসে, ঠিক সেরকম কোনো ডাক্ট লাগবে না। Without the duct itself, the hormones which are either promoting the secretion and production or release of it or inhibiting it, whatsoever it is, it will not require any duct. Let us see examples to understand it very clearly. ঠিক আছে? তাহলে endocrine glands and exocrine glands এর প্রাইমারি কিছু ডিফারেন্স। endocrine গ্ল্যান্ডে ডাক্টলেস, কোনো ডাক্ট নেই, এক্সোক্রাইন গ্ল্যান্ডে ডাক্ট আছে। তাহলে যদি তোমরা পিকচারটার দিকে তাকাও, দেখলেই বুঝতে পারবে ডাক্ট বলতে পাইপ লাইক কিছু স্ট্রাকচার, যেখানে কোনো একটা পার্টিকুলার জিনিসের সিনথেসিস অ্যান্ড প্রোডাকশন বা রিলিজ যখন হচ্ছে, সেইটাকে কিন্তু আমরা গ্ল্যান্ড বলি। ঠিক আছে? যেটা কোনো লিকুইড বা সেমি লিকুইড ফর্মে সিনথেসিস বা রিলিজ করছে, অ্যান্ড সেটা থ্রু দ্য হেল্প অফ দ্য ডাক্টস চলে যাচ্ছে বিভিন্ন পার্টস অফ দ্য বডিতে। দ্যাট ইজ দ্য রোল অফ দ্য exocrine gland. Let us look into some examples from our previous chapter and from our previous knowledge. আমরা দেখেছিলাম salivary gland যেটা আমাদের মাউথে প্রেজেন্ট আছে, it secretes saliva, তাই না? And it helps with the help of the enzyme salivary amylase, it helps to break down the food substances initially in the mouth and followed by in the stomach also, তাই না? তাহলে সেখানে কি ছিল? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা প্রডিউস করছিল। যদি আমরা বলে থাকি সোয়েট গ্ল্যান্ড, যে সোয়েট তৈরি করছে, প্যানক্রিয়েটিক গ্ল্যান্ড যেখানে আমরা দেখতে পাবো ইনসুলিন, গ্লুকাগন এই হরমোনসগুলো তৈরি হচ্ছে, ম্যামারি গ্ল্যান্ডস যেখান থেকে মিল্ক প্রোডাকশন হচ্ছে। সো অল দিস সর্ট অফ এক্সাম্পলস are the one which are dependent on a particular duct. কিন্তু endocrine glands যেগুলো আমরা আজকে পড়ব, সেগুলোতে দেখতে পাবো কিছু এক্সাম্পলস, যেমন দেখিয়েছে থাইরয়েড, এগুলো তোমরা শুনেছো তাই আমি এগুলোর কথা বলছি। থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়েটিক গ্ল্যান্ডস কীভাবে আমাদেরকে হেল্প করছে। তাহলে ডিফারেন্সেসগুলো দেখে নিই। ডিফারেন্সেসগুলো বলছে সেকেন্ড পয়েন্টে endocrine glands will secrete certain hormones, তাই তো? whereas exocrine glands, they secrete some non-hormonal substances like enzymes, sweat, saliva, etc. Okay? The mode of release or synthesis for the endocrine gland will be directly into the bloodstream, whereas for the exocrine gland, it will take the help of the duct and then it will get circulated throughout the body. Okay? Keywords গুলো different colors use করে already দেওয়া আছে। Okay? Nature of secretion, endocrine gland এর জন্য এগুলো chemical কিছু messengers, whereas exocrine gland এ এগুলো
নন হরমোনাল সাবস্টেন্সেস। এই এক্সাম্পলসগুলো আমরা একটা একটা করে দেখব। ওকে, ফাংশনের ক্ষেত্রে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে অবভিয়াসলি it is a long term process, it is a slow process which we can find in growth, metabolism. আগের চ্যাপ্টারে আমরা বিভিন্ন মেটাবলিজম দেখেছি, ডাইজেশন, respiration, excretion, etc. Okay, whereas exocrine gland, it performs short term functions over here. All right, তো সেখানেও দেখো এক্সাম্পল দেখিয়েছে যে ডাইজেশন, লুব্রিকেশন, প্রোটেকশন, এক্সক্রিশন। ওকে, তাহলে কি করে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের জন্য আলাদা অ্যাজ কম্পেয়ার টু এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেটা যখন আমি প্যানক্রিয়াস পড়াবো তখন আমি বলবো যে প্যানক্রিয়াস সামটাইমস there are certain conditions which are acting like endocrine, and there are certain cases where pancreas is performing as exocrine also. Okay, so there is nothing to get confused about the metabolism, and the example given as digestion or lubrication. All right, we're going to look after it. Okay, now let us go backward once again. The endocrine gland secretes hormone into the bloodstream. This is the main function of endocrine gland. Okay, হরমোনসগুলো কোথায় কাজ করবে? টার্গেট অর্গানসে। এই টার্গেট অর্গানসগুলো এখানে পিকচারাইজ করা আছে, আমরা এই গ্ল্যান্ডসগুলো পড়বো একটা একটা করে। ওকে, অ্যান্ড দিজ হরমোনস হেল্পস টু রেগুলেট গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন, different stress responses in day-to-day life and in day-to-day activities. All right, nervous system আমরা করব in the next portion. Fine, তখন আমরা এই যে পয়েন্টসগুলো এখানে দেওয়া আছে এই পয়েন্টসগুলোকে আবার ওখানে রিকল করব যে কি করে মেসেজেসগুলো এত ফাস্ট ডিটেক্ট হয় and it gets transmitted from one neuron to the other. Okay, proceeding forward to the endocrine gland in humans, mone rakhbe, first gland which we are performing or we are discussing, not performing, I'm very sorry, we are discussing about is pituitary gland. কি বলছে? pituitary gland ছবিতেই দেখতে পাচ্ছ, it is present in brain. আমরা ব্রেন যখন করব তখন আমরা দেখব that pituitary gland is present just below the hypothalamus, and you can also find that it is called as master gland, whereas hypothalamus is called as master of master gland. What is the meaning of that? Okay, this we are going to clear out at the end of our endocrine summary which we will do. That is, if you consider like this, hypothalamus ke tumi jodi grandfather hisebe consider koro, tale pituitary gland is your father who is taking the instructions from your grandfather. Once your grandfather sanctions any particular decision, then your father channelizes it in the entire family. Clear? So it's just like that, just to remember. Fine. তো বলছে it consists of two lobe, দুটো সেগমেন্ট দেখতে পাচ্ছ, anterior and posterior, সামনে and পেছনে. All right, which regulates growth and development. কি করে করে বা এটার কি রোল? This is a growth hormone, so it is very much obvious that excess secretion, যদি pituitary hormone excess secrete করে তাহলে সেখানে দেখতে পাবো gigantism, মানে আইডিয়াল হাইট যতটা থাকা উচিত তার থেকে অনেক বেশি ক্রস করে গেছে, and that phenomena is called as gigantism. While যদি দেখি ডেফিসিয়েন্সি আছে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো গ্রোথ প্রপারলি হয়নি
and it is called as dwarfism. Clear? Along with this is the main function. Along with this, it also secretes hormones which regulates milk production in our mammary gland. Okay, it provides the stimulus so that your mammary glands get that stimulus and produces milk. All right, sperm formation in testes and egg maturation in ovum. All right, along with this, it also helps. So, this was the second function. And the third function, it also helps in kidneys. We know kidney not only filters but also it helps in reabsorption of water. কি করে মনে রাখবো? যখন লাইফ প্রসেস পড়েছি তখন আমরা কিন্তু দেখেছি অনেক সময় এরকম হয় বাই মিস্টেক কোনো ইউজফুল সাবস্টেন্স which has come to the kidney, but the kidney is finding out that it is useful and it is required for the body. The brain is giving information that by mistake the substances has reached to you, but please do not excrete them. All right, please do not eliminate them, but rather reabsorb them and provide it to the parts of the body as per requirement. তাহলে কিন্তু সেটা আবার কিডনি কিন্তু সেই ক্ষমতা রাখে to reabsorb. Moving forward to the next one, it is pineal gland. All right, so this is also present in the brain itself. তাহলে pineal gland obviously ছোটো, dorsal side of the brain এ প্রেজেন্ট থাকে। এটা না মনে রাখলেও হবে যে কোন সাইডে থাকে। এর মধ্যে কিছু সেন্সিটিভ সেলস আছে যারা বডির বায়োলজিক্যাল ক্লকটাকে মেনটেন করতে হেল্প করে। মানে কি বায়োলজিক্যাল ক্লক বলতে অনেক সময় এরকম হয় যে এক একজনের এক একটা স্পেসিফিক টাইমে অনেক আওয়ার্সে পড়াশুনো করলে সুবিধা হয়। যেমন বিফোর এক্সামস অনেকের থাকে যে সকালবেলাটা ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না, তাই সকালবেলাটা ঘুমায় কিন্তু হয়তো মিডনাইট অবধি জেগে পড়াশুনো করছে। তাহলে আমাদের বডি কিন্তু সেই বায়োলজিক্যাল ক্লকটাকে অ্যাকসেপ্ট করে নেয় অ্যান্ড অ্যাকর্ডিংলি রেসপন্ড করে, which controls daily activities such as sleep wake cycle, যেটা বললাম অ্যাজ এক্সাম্পল। আর কিসে প্লে করছে মেন রোল? বলছে ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল in maintaining the body's natural rhythm and timing of physiological activities. মানে হরমোনাল সিক্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিলাইজেশনের যে ব্যাপারটা আছে সেটার ক্ষেত্রেও তাই। সেটা দেখা যায় যে অনেক সময় রাত জাগলে স্ট্রেস কন্ডিশনে থাকলে সেরকম সময়তে কিন্তু প্রোডাকশন অ্যান্ড ইউটিলাইজেশন ডিফারেন্ট ফিজিওলজিক্যাল পার্সনের মধ্যে তাদের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আর কি অ্যাকর্ডিংলি সেটা কিন্তু ডিফার করে। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আগে লক্ষ্য করো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের জন্য সেটা হচ্ছে এই যে বালজিং লাইক স্ট্রাকচার যেটা এই অরেঞ্জ কালারে, এইটাই কিন্তু হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। সেই থাইরয়েড গ্ল্যান্ডেই হচ্ছে আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে চারটে, যেগুলো এমবেডেড থাকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। বলছে তারা সিক্রিট করে যে হরমোন সেটার নাম এমসিকিউতে দিতে পারে, সেটা হচ্ছে প্যারাথ হরমোন। আর এটার সাথে আমরা মনে রাখবো যে আমরা এটা জানি, তোমরা ছোটো ক্লাসে পড়েছো যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিনথেসিস হচ্ছে থাইরক্সিন হরমোন। সেটার সাথে আমরা অনেক সময় শুনে থাকি T3 T4 হরমোন, এগুলোও কিন্তু সিনথেসাইজড হয়। তো সেখানে কিন্তু ক্যালসিয়াম ক্যালসিটোনিন এগুলোরও কিন্তু রোল থাকে। তাহলে মনে রাখবো মেন রোল আর কি মেন ফাংশন তোমাদের ক্ষেত্রে যে প্যারাথাইরয়েড হরমোন আমাদের ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করতে হেল্প করে। ঠিক আছে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন, বোন থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করে সেটাকে যে ইউটিলাইজ করা অ্যান্ড রেগুলেট করা, সেটাতে প্যারাথাইরয়েড হরমোন কিন্তু হেল্প করে। আর কিসে হেল্প করে? Maintaining a proper calcium level is essential for important body functions
কেন? বিকজ দের ইজ আ রোল ইন মাসেল অ্যাক্টিভিটি। ঠিক আছে, পরে হায়ার ক্লাসেসে তোমরা দেখবে যে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো কিন্তু আমাদের বডিতে একটা রোল প্লে করে। যেমন হচ্ছে আমাদের কিছু প্রোটিনস আছে, অ্যাক্টিন, মায়োসিন, তো মাসেল মুভমেন্ট, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন এগুলোতেও কিন্তু তখন আমরা দেখতে পাই যে এই হরমোনগুলো কিন্তু আমাদেরকে হেল্প করে। নার্ভ ফাংশনগুলোতে করছে, অ্যান্ড ব্লাড ক্লটিং ফ্যাক্টরস যেগুলো আর কি আছে, ক্লটিং অফ দ্য ব্লাডে, সেখানেও কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের রোল আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড যাদের আছে সেই ক্ষেত্রে এরকম বালজিং কন্ডিশনটা আমরা দেখছি না। কিন্তু যাদের এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন হরমোন সিনথেসিস হচ্ছে বা T3, T4 সিনথেসিস হচ্ছে, সেখানে যখনই আমরা দেখছি যে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, সেই ডেফিসিয়েন্সিটার জন্য হয়তো আমরা দেখছি দুরকম কন্ডিশন হচ্ছে। নয় হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে কি, মানে হচ্ছে যখন এই সিনথেসিসটা হচ্ছে থাইরক্সিনের, সেই সিনথেসিসটা হওয়ার পরে তার যে ইউটিলাইজেশনটা, সেই ইউটিলাইজেশনটা কিন্তু প্রপার ওয়েতে সাফিসিয়েন্টলি হতে পারছে না। সেখানে সে ব্রেনকে বারবার খবর দিচ্ছে যে অনেকটা প্রোডাকশন হয়েছে, কিন্তু তবুও ব্রেনকে খবর দিচ্ছে যে আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাইরক্সিন হরমোন নেই, তুমি সেটাকে সিনথেসাইজ করো। এই পজিটিভ ফিডব্যাকটা প্রোভাইড করছে ব্রেনকে। ঠিক আছে, কিন্তু অলরেডি প্রোডাকশন হয়ে আছে, কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে পারছে না, কারণ স্টিমুলাসটা সেটাকে রেগুলেট করে ফেলছে অনেক বেশি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা দেখছি হাইপোথাইরয়েডিজম হচ্ছে, সেখানে ওয়েট রিডাকশন হচ্ছে। আবার সিমিলারলি ডিউ টু ইনসাফিসিয়েন্ট আয়োডিন ইউটিলাইজেশন, আবার সিমিলারলি আমরা দেখছি আরেক দিকে এক্সেস থাইরক্সিন সিক্রিশনের জন্য, যেহেতু ব্রেন যখন ইনফরমেশন দিয়েছে থাইরয়েড গ্ল্যান্ডকে, থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু সাফিসিয়েন্টলি থাইরক্সিন হরমোন সিনথেসাইজ করেছে, কিন্তু সেটা ইউটিলাইজ হওয়ার সময়, সেইটা যখন ইউটিলাইজড হচ্ছে তখন সে খবর পাচ্ছে না যে তার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে। ওকে, তো এখানেও তাই হচ্ছে, এখানেও সে ব্রেনকে খবর দিচ্ছে আরও সিনথেসাইজ করো, আরও সিনথেসাইজ করো। তো সেটাতে কি হচ্ছে, ও যত বেশি সিনথেসাইজ করছে সেটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে এসে জায়গাটাকে কিন্তু ফুলিয়ে দিচ্ছে, বাল্জ করে দিচ্ছে, এনলার্জড হয়ে যাচ্ছে। তাই বলছে থাইরয়েড গ্ল্যান্ড ইজ আ লার্জ এন্ডোক্রাইন গ্ল্যান্ড লোকেটেড ইন দ্য নেক। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট সিক্রিটস দ্য হরমোন থাইরক্সিন বা থাইরয়েড গ্ল্যান্ড হরমোন এরকমও বলা হয়, which regulates the metabolism of carbohydrates, proteins, fats and obviously it helps in the balanced growth and development. ঠিক আছে, তাহলে দুটো কন্ডিশন হয়, যদি সিক্রিশনটা কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে হাইপোথাইরয়েডিজম বলছি, যে বুঝতে পারছে না যে আছে না নেই সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, তাই হাইপো। যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে সিনথেসাইজ করছে অ্যান্ড সেটা বেড়ে যাচ্ছে অনেক বেশি, কিন্তু সেটা টার্গেট সেল বুঝতে পারছে না, সেই জন্য দেখা যাচ্ছে হাইপার থাইরয়েডিজম। বোথ অফ দিস হ্যাপেন্স ডিউ টু আয়োডিন ডেফিসিয়েন্সি। ঠিক আছে, কিন্তু এইটা যখন অনেক বেশি বেড়ে যাচ্ছে তখনই কিন্তু সেটা কনভার্ট হয়ে যাচ্ছে ইন্টু সিভিয়ার কন্ডিশন, দ্যাট ইজ গয়টার। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্যানক্রিয়াস। আগেই বললাম যে প্যানক্রিয়াস হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, তাহলে আমরা মনে রাখবো যে প্যানক্রিয়াস কন্টেন্স গ্রুপ অফ হরমোন সিক্রিটিং সেলস, যেটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করে, যেটা প্রডিউস করে ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। তাহলে আমরা জানি যে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করতে ইনসুলিন হেল্প করে। অলরাইট, ইনসুলিন লোয়ার্স ব্লাড গ্লুকোজ বাই কনভার্টিং এক্সেস যেটা প্রেজেন্ট থাকছে গ্লুকোজ, সেই গ্লুকোজটাকে যখন লাগছে না, এক্সেস আছে, সেইটাকে কিন্তু বডি কনভার্ট করে রাখছে ইনটু গ্লুকাগন। অলরাইট, গ্লাইকোজেনে কনভার্ট করছে, গ্লুকোজ ইজ গেটিং কনভার্টেড ইনটু গ্লাইকোজেন ইন দ্য লিভার। সরি, বাই মিস্টেক আমি গ্লুকাগন বলে ফেলেছিলাম। ঠিক আছে, যার কারণে কি হচ্ছে, যার কারণে গ্লুকাগন লেভেলটা বেড়ে যাচ্ছে। যেটা কি করছে, গ্লুকাগন রেজেস ব্লাড গ্লুকোজ বাই কনভার্টিং গ্লাইকোজেন ব্যাক ইনটু গ্লুকোজ। ঠিক আছে, আরেকবার বলছি এই জায়গাটা, বলছে যে ইনসুলিন লোয়ার্স ব্লাড গ্লুকোজ, কিভাবে কমিয়ে দেয়,
এক্সেস যে ব্লাড গ্লুকোজটা আছে সেই গ্লুকোজটাকে বডি কনভার্ট করে দেয় ইনটু গ্লাইকোজেন ইন লিভার, ঠিক আছে। কিন্তু যেহেতু প্যানক্রিয়াসে গ্লুকাগনও আছে, গ্লুকাগন কি করছে, ও আবার ব্লাড গ্লুকোজটাকে রেজ করে দিচ্ছে বাই ডুইং ইট জাস্ট দ্য অপোজিট, গ্লাইকোজেন থেকে ওটাকে আবার গ্লুকোজে ব্রেকডাউন করে দিচ্ছে। এই ফেনোমেনাটার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ব্লাড সুগার লেভেলের যে স্টেবিলিটি সেটাতে কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাই, ঠিক আছে। আমরা বলি অনেক সময় যে সুগার লেভেল বেড়ে গেছে বা সুগার লেভেল ড্রপ করেছে, দুটোর জন্যই প্রবলেম হচ্ছে। ওকে, তো এখানে আর কি দুটো পিকচারেও দেখানো আছে, তো সেইভাবে এটা মনে রাখবো আমরা। নেক্সট হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। দুটো কিডনির ওপরে দুটো অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। বলছে যে দে সিক্রিট দ্য হরমোন অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন হরমোনটাকে আমরা স্ট্রেস হরমোন হিসেবে কনসিডার করি বা এমার্জেন্সি হরমোন হিসেবে কনসিডার করি, বিকজ ডিউরিং আর এমার্জেন্সি সিচুয়েশন উই সাফার ফ্রম ডিফারেন্ট ফিয়ার অ্যাংজাইটি। তো সেই সময়তে আমাদের হার্ট রেট বেড়ে যায়, ওকে, আমাদের ব্রিদিং রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, ওকে। তো এটা আমাদের কন্ট্রোল করতে তখন হেল্প করে। ইট এনেবলস দ্য বডি টু রেসপন্ড কুইকলি ইন ডেঞ্জার, যেটা বললাম। সো ইট ইজ নোন অ্যাজ এমার্জেন্সি হরমোন, বা এটাকে আমরা ফ্লাইট অর ফাইট হরমোনও বলে থাকি, ওকে। দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন। During emergency condition, adrenal gland also increases the blood flow to the muscles, বাড়িয়ে দেয় blood flowটাকে muscles অবধি পৌঁছানোর জন্য, helping the body to react rapidly and effectively, ঠিক আছে, যাতে কোল্যাপস না করে যায়। নেক্সট হচ্ছে টেস্টিস আর ওভারি। তাহলে আমরা জানি যে মেলদের ক্ষেত্রে যখন আমরা জানি যে টেস্টিস আছে, তো ইট ইজ আ রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড উইচ প্রডিউসেস স্পার্ম অ্যান্ড ইট সিক্রিটস আ মেল hormone which is called as testosterone. All right, testosterone is responsible for the development of male secondary sexual characters like facial growth, all right, growth like body hair, all right. It also creates changes in the voice also, all right, that is deepening of the voice changes হয়, আমরা অ্যাডোলেসেন্সে দেখতে পাই যে ভয়েস চেঞ্জেসও দেখা যাচ্ছে, and increased muscle development. So boys are very much conscious also during their pubertal stages, ঠিক আছে। বলছে this occurs at the onset of puberty, that the testosterone becomes active and that stimulates sperm production during the stage of adolescent stage, ঠিক আছে। Proper functioning of the testes is essential for male reproductive health obviously and for the development of the reproductive organs, ঠিক আছে। মেনটেনেন্সের জন্য টেস্টোস্টেরন কিন্তু রিকোয়ার্ড, অলরাইট। নেক্সট হচ্ছে ওভারিজ। বলছে ওভারিজ হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, ঠিক আছে, যেখান থেকে সাইমালটেনিয়াসলি ওভা বা এগস সিনথেসাইজ করে and it secretes the hormone that is estrogen and progesterone, যে কারণে দেখবে আমরা বলে থাকি যে that these two hormones are found during pregnancy also. At puberty বলছে the ovaries become active and they begin to release these hormones, all right. So as in testes it was testosterone, similarly in ovaries it is estrogen. In some of the books you will find the spelling starts with estrogen, that is also a correct one. So this leads to the breast development and widening of the hips. So during this time the girls in adolescence period or in pubertal stages, they also become conscious about their physique, all right, and boys become more conscious about their figure of muscle development, all right. Progesterone also prepares the uterus for pregnancy and helps to maintain it, as I told before also. So together these hormones regulate the menstrual cycle, all right. Sometimes we also find in pubertal cases itself that there is a delay in the pubertal cycle, or there is a gap in the cyclic condition of your menstruation as well as ovulation. So that is a vital problem in recent time in girls as well as in women, which is termed as PCOD, that is polycystic ovary syndrome.
So it is one of the crucial condition which we must look after, all right, and it can be very smoothly cured and prevented with the help of only altering and looking into our lifestyle problems like complete sleep or proper sleep, taking ample amount of water, sufficient amount of water, all right. The symptoms that you may find or you may understand are pain in the abdominal region during your menstrual cycle, or sometimes there is a gap in the menstrual cycle, all right. Similarly, like girls may also suffer with acne, okay. This also is a problem where we find the hormonal imbalances of estrogen and progesterone. So these can be controlled and it can be maintained by consuming ample amount of fibrous fruits, all right, reducing fat and carbohydrate in your diet and intaking more amount of protein in your diet, eating cruciferous vegetables like your say for example cabbage, broccoli, cauliflower, all of these, all right. And in proteins we can have, if you are non-vegetarian you can depend on fish, meat, eggs, okay. And if you are vegetarian then the high sources like soya bean, beans, all of this, fine. So do take care about this also, because this is a lifestyle disorder which in maximum cases we girls are suffering from. And similarly, talking about thyroid problem also, you will find in every family one or the other is either suffering from thyroid problems or with the problems of blood sugar level, and also which is indirectly or directly related to your cardiovascular diseases also, fine. So be very careful about all these endocrine hormones that we are talking about. So this is a quick recap of the entire thing which we have done right now, so that you can learn the points very easily. So once you all go through once again all of them, okay. Moving on to a question, আমরা দেখে নিই। বলছে with the help of an example আমাদেরকে explain করতে বলেছে ফিডব্যাক মেকানিজমটা। তাহলে ফিডব্যাক মেকানিজম, ফিডব্যাক কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন আমি বললাম থাইরয়েড গ্ল্যান্ডের এক্সাম্পল নিয়ে, যে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু সিনথেসাইজ করছে, কিন্তু সেটাকে যেহেতু টার্গেট অর্গান বা টার্গেট সেলসগুলো চিনতে পারছে না, সেই জন্য বুঝতে পারছে না যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে, অ্যান্ড বারবার ব্রেনকে খবর দিচ্ছে যে আরও পরিমাণে তৈরি করতে হবে। সেই জন্য তখন ব্রেন কিন্তু সিগন্যাল দিচ্ছে যে আরও তৈরি করো, অ্যান্ড সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বার্ডেন হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ লিডিং টু হাইপার থাইরয়েডিজম অলসো, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি যে যদি দেখি আমরা যে ব্লাড সুগার লেভেল রাইজেস আফটার মিল, খাবার খাওয়ার পরে, তাহলে আমরা দেখতে পাই যে এটা কেন হয়। এটা আমরা দেখতে পাচ্ছি এই জন্য দ্যাট দ্য প্যানক্রিয়াস কন্টেন্স বিটা সেলস, অল রাইট, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, which detects the rise and the secrete or secretion of the insulin, ঠিক আছে। আমরা যখন খাই ও তখন এটাকে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। ইনসুলিন helps the cell to absorb the glucose and store the extra glucose in the form of glycogen in liver, যেটা আমরা পড়লাম এক্ষুনি। আমি এটা ব্র্যাকেটে লিখছি, the extra glucose in the form of glycogen, ঠিক আছে। in the form of glycogen, ঠিক আছে। তাহলে ব্লাড সুগার লেভেল ফলস ব্যাক টু নর্মাল, ঠিক আছে, যখন সেটা ইউটিলাইজ হতে থাকবে। সেই জন্য দেখবে আমাদেরকে বলা হয় ইমিডিয়েটলি আফটার ইনটেকিং মিল we should not go to sleep directly, because we should take little time, we should move around and then we should go to sleep, all right. Otherwise it can create an impact on our heart also, and we can feel some attack as well, all right. So normal level of blood sugar inhibits further secretion of insulin যদি sufficient amount এ থাকে। So it sends the signal or it sends the message to the brain that yes, I have sufficient amount of sugar right now, like there is no requirement of further secretion of the insulin, and you please stop and do your other work right now. I do not need any more secretion of the
insulin to have a control over the blood sugar level. So that will be the negative feedback mechanism, যে বলছে লাগবে না। আর যদি বলতো যে কম আছে, যেমন অনেক সময় এরকম হয় যে কোনো কারণে কন্ট্রোল করছি আমরা, খুব স্ট্রিক্ট ডায়েট অ্যান্ড খুব স্ট্রিক্ট এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারশন এগুলো করার কারণে হয়তো দেখতে পাচ্ছি কোনো একটা পার্টিকুলার পেশেন্টে হঠাৎ করে প্রচণ্ড সুগার ফল করে গেছে, ঠিক আছে? তখন কিন্তু আমরা ইমিডিয়েটলি আমাদের কাছে কোনো চকলেট, কোনো টফি বা কোনো ক্যান্ডি থাকলে আমরা কিন্তু ইমিডিয়েটলি সেটা পেশেন্টকে দিই, যাতে সেটা ডিরেক্টলি ব্লাড স্ট্রিমে পৌঁছে যায়। তখন যদি আমরা বলি কখনো এরকম যে পেশেন্টকে এখন ভাত খাওয়াও, সেই ভাতটা আলটিমেটলি ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে সেটা অবজর্পশন হবে, দেন সেটা ইউটিলাইজড হবে অ্যান্ড আলটিমেটলি সেটা ব্লাড স্ট্রিম পাবে। এইটা যদি ফেনোমেনা হয় ইন দ্যাট কেস, তখন কিন্তু পেশেন্ট তাহলে কোল্যাপস করে যাবে। ওকে, তো সেই জন্য আমরা এক্সাম্পল নিয়েছি রেগুলেশন অফ ব্লাড সুগার বাই ইনসুলিন ফ্রম দ্য প্যানক্রিয়াস। আচ্ছা, আমরা এটার এক্সাম্পলই কেন নিয়েছি? বিকজ তোমরা দেখবে যে এনসিআরটিতে কিন্তু তোমাদের ফিডব্যাক মেকানিজম লাস্টে দেওয়া আছে, যেখানে কিন্তু এটা বলা আছে, ঠিক আছে? তো এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 2023-তে এসছে, আর এটা খুব কমন এক্সাম্পল, যেটা বুঝতে সুবিধা হয় আমাদের, ঠিক আছে? নেক্সট একটা পার্টিকুলার কোয়েশ্চেনে বলছে নেম দ্য ডিসঅর্ডার উইচ আ পার্সন ইজ লাইকলি টু সাফার ফ্রম ডিউ টু দ্য ফলোয়িং। তো এক একটা নেম দ্য ফলোয়িংয়ের মতন দেওয়া আছে। তাহলে ওভার সিক্রিয়েশন অফ গ্রোথ হরমোন যদি হয়, তাহলে খুব স্বাভাবিক যে আমরা বুঝতেই পারবো পিটুইটারি গ্ল্যান্ড থেকে তখন সিক্রিয়েশন বেশি হয়েছে বলে তাহলে জাইজান্টিজম হয়েছে ইন অ্যাডাল্টস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে যদি ডেফিসিয়েন্সি অফ ইস্ট্রোজেন হয়, তাহলে ওভারিতে যদি ডেফিসিয়েন্সি হয় ইস্ট্রোজেনের সিনথেসিসে অ্যান্ড রিলিজে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো অস্টিওপোরোসিস। অস্টিও মানে বোনস আর পোরোসিস মানে হোলস, ঠিক আছে? তাহলে কারুর বোনসে যদি ফুটো ফুটো হয়ে যায়, ঠিক আছে, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম অলসো, ভিটামিন ডি অলসো অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে অস্টিওপোরোসিস বলছি। আরেকটা বলছে লেস সিক্রিয়েশন অফ থাইরক্সিন, তাহলে আমরা জানি যে থাইরক্সিন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিনথেসিস হয়, তাহলে যদি সেটা সিম্পল হয়, ঠিক আছে, মানে অল্প পরিমাণে বেড়ে গেছে, ঠিক আছে, সিভিয়ার, খুব সিভিয়ার হয়নি এখনও, সো তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সেটা যদি কম সিনথেসিস হয়, তাহলে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। কিন্তু আস্তে আস্তে সেটার লেভেল, কম সিনথেসিসের যে লেভেল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা সিভিয়ারিটির দিকে এগোচ্ছে অ্যান্ড দ্যাট ক্যান লিড টু গয়টার। অলরাইট, অ্যাডাল্টসের ক্ষেত্রে কিন্তু মিক্সিডিমাও দেখা যায়। তোমরা ছবি দেখো, দেখলেই কিন্তু মনে রাখতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে 3টে গ্ল্যান্ডের ছবিও দেওয়া আছে নিজেদের রিকল করানোর জন্য, তোমাদের রিকল হয়ে যাবে যে কোন গ্ল্যান্ডটা কীরকম দেখতে অ্যান্ড তাদের ফাংশন কী আর তারা কোথা থেকে সিনথেসাইজ হচ্ছে। ওকে, আরেকটা যেটা দিয়েছে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, সেটা 2025-এ দেখতে পেয়েছি। বলছে যদি কোনো এক্স হরমোন সিনথেসাইজ করে ইন ব্লাড when a person is under scary situation, ঠিক আছে? স্কেরি সিচুয়েশন মানে এমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটা থেকেই আমরা মনে রাখতে পারবো যে এমার্জেন্সি মানেই বলেছিলাম ফাইট অর ফ্লাইট, আমরা ফাইট ব্যাক করব, আমরা কোল্যাপস করে যাব না। তাহলে সেই জন্য সেই হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন, সিনথেসাইজ হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। স্পেসিফিক্যালি যদি বলে যে কোন পার্ট থেকে, তাহলে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডেরও মেডুলা থেকে, ঠিক আছে? যখন আমরা কিডনি করেছি তখন কিন্তু আমরা দেখেছি মেডুলা, কর্টেক্স, এই পার্টগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টারে দেখেছি। ওকে, আর বলছে সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেনে বলছে এক্সপ্লেন ইটস রোল ইন ডিলিং উইথ স্ক্যারি অর এমার্জেন্সি সিচুয়েশনস। তাহলে বলছে কি হয় যখন এটা ডিল করছি কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন। ধরে নাও তুমি হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখেছো যখন তুমি স্কুল যাচ্ছিলে, তাহলে সেটা তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু সবসময় ঘুরতে থাকতে পারে, তোমার হার্ট রেট বেড়ে যেতে পারে, ব্রিদিং রেটে প্রবলেম হতে পারে, ব্লাড প্রেশার হয়তো অনেক বেড়ে যেতে পারে। অলরাইট, সো ইট সাপ্লাইজ মোর গ্লুকোজ টু দ্য মাসেলস যাতে আমরা কুইক রেসপন্স করতে পারি অ্যান্ড we dilate our pupils and divert the blood to the muscles once again, ঠিক আছে? These changes help the person to react quickly, run away or face the danger and thus increase the chances of survival.
যে কী করে আমরা নিজেদেরকে সারভাইভ করব ওই সিচুয়েশন থেকে, সেটা আমাদেরকে কিন্তু বলে দেয়। তাহলে আমি বলেছিলাম যে যখন আমরা হাইপোথ্যালামাস একদম বিগিনিংয়ে পিটুইটারি গ্ল্যান্ড দিয়ে স্টার্ট করেছিলাম অ্যাজ মাস্টার গ্ল্যান্ড, তখন আমি বলেছিলাম যে হাইপোথ্যালামাস ইজ দ্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে? তাই এটাকে বলছে গ্রোথ হরমোন, কিন্তু এটা হচ্ছে রিলিজ করছে অ্যান্ড এটা প্রমোট করছে, তাই বলছে ইট স্টিমুলেটস দ্য পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যাতে পিটুইটারি গ্ল্যান্ড নিজের গ্রোথ হরমোনটাকে সিনথেসাইজ করে। ওকে, তাহলে ডিজিজেসগুলো এইভাবে লার্ন করাটা সুবিধা। এক্সেস হলে জাইজান্টিজম, ডেফিসিয়েন্সি হলে ডরফিজম। সিমিলারলি থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি থাইরক্সিন হরমোন বা এটার সাথে আমি যেটা বললাম যে T3 T4 হরমোন, এগুলো কমনলি আমরা শুনে থাকি, তাই জন্যই আর কি বলছি। তো T3, ঠিক আছে, বা ধরে নাও T4 হরমোন, এইগুলোও যদি সিনথেসাইজ কম করে তাহলে আমরা ওখানে দেখব হাইপোথাইরয়েডিজম, অ্যান্ড এক্সেস সিনথেসাইজ করে গেছে বাট স্টিল চিনতে পারছে না টার্গেট সেল, তাহলেও কিন্তু সেখানে হাইপোথাইরয়েডিজম দেখতে পাবো। অলরাইট, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসকে এখানে আমরা বোথ দ্য ওয়েতে দেখতে পাচ্ছি। অলরাইট, সেটা হচ্ছে বলছে যে ইনসুলিন সিনথেসিস করছে অ্যান্ড ইট কন্ট্রোলস দ্য ব্লাড সুগার লেভেল, দ্যাট উইল কন্ট্রোল দ্য ডায়াবেটিস। অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাড্রিনালিন হরমোন সিনথেসাইজ করছে, দ্যাট প্রিপেয়ার্স দ্য বডি টু কোপ উইথ এমার্জেন্সি সিচুয়েশন। টেস্টিস সিনথেসাইজ করে টেস্টোস্টেরন হরমোন, যেখান থেকে কিন্তু ডিপ ভয়েস, সেকেন্ডারি ক্যারেক্টার্স যেগুলো আর কি বয়েজদের ক্ষেত্রে, বিয়ার্ড, সেক্স অর্গানস, এগুলোতে আমরা চেঞ্জেস দেখতে পাই। ওয়ারাজ গার্লসদের ক্ষেত্রে ওভারিজে ইস্ট্রোজেন সিনথেসাইজ করে, যেটা আবার সেকেন্ডারি ফিমেল ক্যারেক্টার্স লাইক ম্যামারি গ্ল্যান্ডস থেকে মিল্ক প্রোডাকশন হওয়া, মেনস্ট্রুয়াল সাইকেলের মেনটেনেন্স, অলরাইট, এগুলো আমরা দেখতে পাই। ক্লিয়ার? So this is the entire synopsis of the endocrine gland, how you are going to learn. This will help you to write the answer as well. So that's all for today. I hope that you will find it helpful enough and you will keep noting down the notes, as I have said before many a times. Once again I'm saying, all right, and it is a request that if you like it, then do share, subscribe, and share it more with your friends, with your like others, those who stay apart but they need it because they also belong to the CBSE background. All right, and stay tuned. We will come back once again in the next class with the other portion of your control and coordination in animals, which is your nervous system. Okay, thank you and good night. Bye bye. Have a nice time.